সুউচ্চ পাহাড় থেকে প্যারাশুটে করে লাফ দিয়ে প্যারাগ্লাইডিং। প্রথম 2 পর্বে ঢাকা থেকে কাঠমান্ডু আসা, এরপর কাঠমান্ডু থেকে পোখারা এসে পোখারাতে সারাংকোটে সানরাইজ ট্যুর দেখা। এই সব কিছুর পর আজকের পর্বে থাকছে আমার সেই রোমাঞ্চকর প্যারাগ্লাইডিং এক্সপিরিয়েন্স, সাথে পোখারা সাইট সিইং, আর পরদিন পোখারা থেকে নাগারকোট যাওয়া। সো চলুন দেরি না করে শুরু করা যাক। সারাংকোট থেকে সানরাইজ ট্যুর শেষ করে এসে আমরা হোটেলে এসে একটু রেস্ট নেই। একটু রেস্ট নেওয়ার পর আমরা চলে যাই উপরে রেস্টুরেন্টে আমাদের ব্রেকফাস্ট করতে। বোধি হোটেলে আমাদের 3 জনের জন্য রুমের থাকার সাথে ব্রেকফাস্ট কমপ্লিমেন্টারি ছিল। উপরে যেই আমরা সুন্দর বুফে ব্রেকফাস্টের জন্য সব কিছু সাজানো দেখি। ব্রেকফাস্টে প্রায় সব ধরনের খাবারই ছিল, ব্রেড, বাটার, জ্যাম, এছাড়া কর্নফ্লেক্স, মিল্ক, কাপকেক, সসেজ, এই সব কিছুর সাথে ডাল, লুচি এগুলোও ছিল। বোধি হোটেলের রেস্টুরেন্টটা ছিল রুপটপে। আমরা রুপটপ থেকে সুন্দর চারপাশে পোখারা শহরের একটা ভিউ পাই। লেক সাইডে অনেক ধরনের হোটেল ছিল। সুন্দর এই হোটেলের সাথে পাহাড়ের এই দৃশ্যটা আমাদের খুব ভালোই লাগে। এরপর আমরা সবাই আমাদের মন মতো সব কিছু নিয়ে ব্রেকফাস্ট সেরে নিই। ব্রেকফাস্ট শেষ করার পর আমি হোটেলের নিচে থেকে কথা বলি প্যারাগ্লাইডিংয়ের জন্য। এমনি আমাদের ড্রাইভারের সাথেও কথা বলি এবং অন্য একটা এজেন্সির সাথেও কথা বলি। এখন পোখারাতে প্যারাগ্লাইডিংয়ের রেট ফিক্স হয়ে গিয়েছে। যেখান থেকেই আপনি প্যারাগ্লাইডিং ঠিক করেন না কেন, আপনার ওদের ফিক্সড রেট 8,000 নেপালি রুপি পড়বে। আমাদের হোটেল থেকে আমি আমার 11টার ফ্লাইটের প্যারাগ্লাইডিং বুক করি, তাই আমাকে নেওয়ার জন্য 10টার সময় হোটেলে গাড়ি চলে আসে। গাড়িতে করে আমাকে প্রথমে নিয়ে যাওয়া হয় প্যারাগ্লাইডিং এজেন্সিতে। সেখানে এই পেপারে আমার সব ডিটেলস নিয়ে সাইন নেওয়া হয়। এখানে একটা পার্সোনাল ডিক্লারেশন থাকে যে আমি সব বুঝে জেনে এখানে প্যারাগ্লাইডিং করতে এসেছি, আর সাথে কিছু ইন্স্যুরেন্স পলিসি এই সব কিছু ছিল। এটাতে সাইন করার পর আমাকে ওদের বোর্ডিং পাস দিয়ে দেওয়া হয়, যেটা দেখে আমাকে প্যারাগ্লাইডিং করতে হবে। এরপর একটা গাড়িতে করে আমাদের সবাইকে নিয়ে যাওয়া হয় প্যারাগ্লাইডিং স্পটে। গাড়িতে 4 জন পাইলট ছিল, আর আমরা 4 জন ছিলাম যারা প্যারাগ্লাইডিং করব। এই 8 জন মিলে একটা জিপে করে আমরা যাচ্ছিলাম প্যারাগ্লাইডিং পয়েন্টে। পোখারাতে প্যারাগ্লাইডিংয়ের ক্ষেত্রে একটা ইম্পর্টেন্ট টিপস হলো, আপনারা অবশ্যই আগে কনফার্ম করে নেবেন যে আপনাদেরকে কোন পয়েন্ট থেকে প্যারাগ্লাইডিং করানো হবে এবং কোথায় ল্যান্ডিং করানো হবে। এর কারণ হচ্ছে ওদের 2টা ল্যান্ডিং পয়েন্ট আছে, একটি হচ্ছে লেক সাইড আর একটি হচ্ছে একটু ওপেন স্পেসে পাহাড়ের সাইডে। সো অবশ্যই লেক সাইডেটা সিলেক্ট করবেন, কারণ লেক সাইড না হলে আপনি ফেওয়ালেকের উপর দিয়ে প্যারাগ্লাইডিং করার এক্সপিরিয়েন্সটা মিস করবেন, যেটা আমার সাথে হয়, কারণ আমি এই ধরনের টিপস কোথাও পাইনি। সো আমাদেরকে পাহাড়ের উপরে এই প্যারাগ্লাইডিং পয়েন্টে নিয়ে আসা হয়। এখান থেকে একটু উপরে হেঁটে যাওয়ার পরই আমরা দেখতে পাই যে প্যারাগ্লাইডিংয়ের সম্পূর্ণ সেট আপ। একজনের পর একজন এখান থেকে প্যারাগ্লাইডিংয়ের জন্য টেক অফ করছে। এমনি ভিউ পয়েন্ট হিসেবেও জায়গাটা ভালো লাগে। এখান থেকে সামনে দূরে ফেওয়ালেক আর পাহাড় পর্বতগুলো দেখা যাচ্ছিল। আমরা যেদিন প্যারাগ্লাইডিং করি ওই দিন আকাশে একটু কুয়াশা ছিল, তাই দূরে অন্নপূর্ণা বা অন্যান্য পর্বতগুলো দেখা যাচ্ছিল না। সাদা পাহাড়ের পর্বতগুলো যদি ব্যাকগ্রাউন্ডে দেখা যেত তাহলে খুবই ভালো লাগতো। সো এরপর প্যারাগ্লাইডিংয়ে সব ধরনের কিটস পরে আমি রেডি হয়ে যাই প্যারাগ্লাইডিংয়ের জন্য, আর আমার পাইলটকে নিয়ে শুরু হয়ে যায় আমাদের প্যারাগ্লাইডিং। so cold. Yeah.
व्यू अच्छा कौन टाइम में मिलता है? अक्टूबर? अभी अच्छा टाइम है, लेकिन आज खराब है। आज खराब, आज कल भी ऐसा ही था बेसिकली। Can I hold here? Yeah, yeah. You can hold, you can leave your hand, no problem. Brother, I'm a very bad singer, so don't mind. It's no problem. We're going down. সো এক্সাইটমেন্টে আমি অনেক উল্টাপাল্টা শব্দ করছিলাম আর পুরো ব্যাপারটা আমার কাছে বেশ মজাই লাগছিল। মনে হচ্ছিল ঠান্ডা বাতাসে পাখির মতো পাহাড়ের উপর দিয়ে উড়ে যাচ্ছিলাম। আর অ্যাকশন ক্যামেরা দিয়ে এই ভিডিও শুটিং এবং ছবি তুলে দেওয়া এই সব কিছু আপনার প্যারাগ্লাইডিং প্যাকেজের সাথে ইনক্লুডেড থাকবে। যে পাইলট থাকবে তিনি আপনাকে ভিডিও শ্যুট করে আর ছবি তুলে দিবেন। প্রায় 20 মিনিট পর আমরা যে জায়গায় যাই সেখান থেকে নিচে গাছপালা আর ঘরবাড়ি সব ছোট ছোট মনে হচ্ছিল। আর এই শেষের দিকে এসে পাইলট বলে যে হি উইল ডু সাম অ্যাক্রোবেটস, আর এর জন্য আমাকে ভালো করে বসতে বলে। সো লেটস গো ফর দ্য রাইড। সো এরকম বেশ কিছু স্টান্ট করার পর আমার মনে হচ্ছিল আমি যেন একটা হাওয়ার মধ্যে রোলার কোস্টারে ছিলাম। একবার ডানে বামে উপরে নিচে করে বেশ অন্যরকম একটা এক্সপিরিয়েন্স হয়, একটু মাথাও ঘুরে। বাট এরপর আবার আস্তে আস্তে আমরা যেতে থাকি আমাদের ল্যান্ডিংয়ের জায়গায়। সো এদিক সেদিক করে একটা স্মুথ ল্যান্ডিং করি আমরা। আর এখানে সবাই ল্যান্ডিং করছিল যারা এই সাইডটাতে প্যারাগ্লাইডিং করেছিল। মোটামুটি সবাই একটা স্মুথ ল্যান্ডিং করছিল যা দেখছিলাম। ওভারঅল টেক অফ, ফ্লাইট আর ল্যান্ডিং সব কিছু অনেক প্রফেশনাল ছিল। সব মিলিয়ে যেটা মনে হয়েছে হাইফোবিয়া না থাকলে যে কেউই করতে পারবেন এই প্যারাগ্লাইডিং। প্যারাগ্লাইডিং শেষে সেখানে আমাকে সব ফুটেজ আর ছবি ট্রান্সফার করে আবার হোটেলে এসে ড্রপ করে দেওয়া হয়। এই পিক আপ থেকে ড্রপ এবং ছবি ফুটেজ সব কিছুই সেই 8,000 রুপির প্যাকেজের মধ্যেই ছিল। সো ওভারঅল এক্সপিরিয়েন্সটা আমাদের কাছে খুবই কনভিনিয়েন্ট লাগে। হোটেলে এসে দুপুর 12:30টার দিকে আমরা একটু রুফটপে যাই যেখানে একটা সুইমিং পুল ছিল। গোসল করার প্রিপারেশন নিয়ে গেলেও পানি এত ঠান্ডা ছিল যার কেউই আমরা নামার সাহস করিনি। সেখানেই রোদ পোহাতে পোহাতে চারপাশে পাহাড়ের সুন্দর সব ভিউ উপভোগ করতে থাকি। এরপর আমরা রুমে এসে একবারে রেডি হয়ে বের হয়ে যাই আমাদের ওই দিনের সাইট সিইংয়ের জন্য। তার আগে আমরা হোটেলের কাছে একটা জায়গা থেকে লাঞ্চ করার প্ল্যান করি। আর হোটেলের কাছে এই রেস্টুরেন্ট থেকে আমরা লাঞ্চ করি। আমাদের নেপাল ট্যুরের এই তৃতীয় দিনে এসে আমরা নেপালের ট্রেডিশনাল ডিশ থাকালি নেই। আর এই হচ্ছে 450 টাকার সেই চিকেন থাকালি। এটা বেসিক্যালি একটা কমপ্লিট নেপালি ফুড প্যাকেজ। একটা বড় থালির মধ্যে ভাত, সবজি, ভর্তা, পাপড়ি, ডাল, মাংস এই সব কিছু মিলিয়েছিল আমাদের চিকেন থাকালি। তবে বেস্ট পার্ট ছিল আমাদের গরম বাসমতি চালের ভাতের উপর ঘি দেওয়া। আর এই সব কিছু মিলে ওভারঅল নেপালি এই থাকালিটা আমাদের অনেক ভালো লাগে। এই সব খাবারের আলাদা আলাদা টেস্ট আর সব কিছু মিলে খুবই ভালো এক্সপিরিয়েন্স ছিল। এবং এত ভালো এক্সপিরিয়েন্স ছিল যে এরপরে থেকে আমরা আসার আগ পর্যন্ত প্রত্যেক দিনই এক এক ধরনের থাকালি খাই। খাওয়া দাওয়া শেষ করে আমরা রওনা দিয়ে দিই আমাদের পোখারা সাইট সিইংয়ের জন্য। পোখারাতে অনেকগুলো সাইট সিইংয়ের জায়গা রয়েছে, কিন্তু আমাদের হাতে টাইম শর্ট থাকায় আমরা শুধু গুপ্তেশ্বর কেভ আর ডেভিস ফলস এই দুই জায়গায় যাই। আর অবশ্যই শেষে সন্ধ্যার আগে আমাদের ফেওয়া লেকে আসার প্ল্যান ছিল, তাই আমরা এই দুইটা জায়গার বেশি আর কোথাও যাই না। পোখারা শহরের ভেতরেই লেক সাইড থেকে অল্প দূরে হচ্ছে গুপ্তেশ্বর কেভ। এই গুপ্তেশ্বর কেভটা প্রথমে অনেকটা মনে হচ্ছিল কেমন একটা এক্সাইটিং কিছু হবে না, কিন্তু শেষে আমরা যা দেখেছি তা খুবই এক্সাইটিং ছিল। আর তা দেখে আমাদের পুরো ব্যাপারটা সম্পূর্ণ অর্থিত মনে হয়েছিল। এই মার্কেটের ভেতর দিয়ে আমরা যাচ্ছিলাম গুপ্তেশ্বর কেভের দিকে। গুপ্তেশ্বর গুহার কাছে যেতেই আমরা দেখতে পাই ওইখানে অনেকগুলো পুরোহিত, মানে কম বয়সী হিন্দু ধর্মাবলম্বী আমাদেরকে গ্রিটিংস করার জন্য দাঁড়িয়েছিল। সেখানেই টিকিট কাউন্টার থেকে জনপ্রতি 100 নেপালি রুপি দিয়ে আমরা টিকিট কেটে নিই। আর মেট্রো রেলের মতো এরকম একটা টিকিট পাঞ্চিং সিস্টেম এই গুহাতে যাওয়ার এন্ট্রেন্সে দেখে খুবই অবাক হই।
গুহাতে যাওয়ার জন্য যেটা সবচেয়ে বেশি ভালো লাগে সেটা হচ্ছে এই সিঁড়ি। সুন্দর স্পাইরাল আকারে করে দেওয়া হয় এই সিঁড়ি, যেটা একদম নিচে গুহাতে চলে যায়। এরপর আমরা গুহার ভেতরে এন্টার করি। গুহাটি আমাদের দেশের মতো সম্পূর্ণ ন্যাচারাল মনে হয়নি। এখানে ভেতরে কিছু কাজ করা হয়েছে এবং যেটার কারণ হচ্ছে নিচে একটা মন্দির রয়েছে, আর মন্দিরের কাছে যাওয়ার পর আমাদেরকে সব ধরনের রেকর্ডিং অফ করতে বলা হয়। কিন্তু এই গুহার মেইন অ্যাট্রাকশন হচ্ছে শেষের এই ওপেনিংটা। ওই পাশে অ্যাকচুয়ালি ডেভিস ফলস। ওই ডেভিস ফলসের পানি এই গুহার দ্বার প্রান্তে এসে পড়ছিল আর এই গুহার ভেতর দিয়ে প্রবাহিত হচ্ছিল। লাইফে আর কখনো এর আগে এরকম কিছু দেখিনি, যার কারণে এই ব্যাপারটা আমাদেরকে খুবই মুগ্ধ করেছিল। এরপর আমরা গুহা থেকে বের হতে থাকি। বের হওয়ার সময় গুহার টেক্সচারের কিছু শর্টস নেই। এই গুহার টেক্সচারটা আমাদের কাছে খুবই ইন্টারেস্টিং লেগেছিল। এরপর আমরা চলে যাই রাস্তার অপর পাশে ডেভিস ফলে। ডেভিস ফলসের জন্য জনপ্রতি 80 নেপালি রুপি দিয়ে আমরা টিকিট কেটে নিই। আর ভেতরে ঢুকে কিছু দূর সামনে যেতেই ডান দিক দিয়ে নিচে হচ্ছে ডেভিস ফলস। ডেভিস ফলস ছাড়াও এখানে হচ্ছে মোটামুটি একটা পার্কের মতো জায়গা করে দেওয়া হয়েছে, যেখানে আই গেস লোকালরা হচ্ছে আমাদের দেশের রমনা অথবা বোটানিক্যাল গার্ডেনের মতো এসে ঘুরতে থাকে। আর এই হচ্ছে ডেভিস ফলস। বর্ষার সময় এখানে আরও অনেক বেশি পানি থাকে। এই শীতের সময় একটা মৃদু ধারা বয়ে যাচ্ছিল, তারপরও পানি পড়ার বেশ শব্দ হচ্ছিল, আর চারপাশে সব কিছু মিলিয়ে খুব সুন্দরই লাগছিল। এরপর ডেভিস ফলস থেকে আমরা চলে আসি পোখারার সবচেয়ে সুন্দর জায়গা ফেওয়া লেকে। ফেওয়া লেকের পাশে এসে আমাদের মনে হচ্ছিল আমরা সম্পূর্ণ অন্যরকম একটা জায়গায় চলে এসেছি। দুই পাশে উঁচু উঁচু পাহাড় আর মাঝখানে সুন্দর নির্মল লেক, আর সেই লেকের মধ্যে শত শত বোট যেন ঘুরে বেড়াচ্ছিল। নেপালে এসে এখন পর্যন্ত যত ভিউ দেখেছি তার মধ্যে এই ভিউটা সবচেয়ে সুন্দর মনে হচ্ছিল। আর বুঝতে পারছিলাম কেন যারা নেপালে আসে তারা সবাই এই পোখারাতে ফেওয়া লেক দেখতে আসে। সন্ধ্যার সময় লেকের পাশে পূজার প্রস্তুতি চলছিল, আর এদিক দিয়ে আমরা লেকে নৌকায় ঘোরার খরচটা দেখছিলাম। খরচ খুব একটা বেশি না, মোটামুটি স্ট্যান্ডার্ড মনে হয়েছে, তবে আমাদের হাতে টাইম না থাকায় আমরা নৌকায় উঠিনি। আমরা লেকের পাশে দাঁড়িয়ে চারপাশে সুন্দর সব ভিউগুলো আর পূজা যে চলছিল সেই পূজা দেখতে থাকি। আর এখান থেকে আমরা একটা আইডিয়া পাই যে পোখারা আসলে অবশ্যই হাতে 2 দিন বা 3 দিন সময় নিয়ে আসতে হবে, কিন্তু আমাদের পুরো ট্রিপটাতে আমরা সবগুলো জায়গা দেখতে চেয়েছিলাম, যার কারণে পোখারাতে আমরা 1 দিন 2 রাত সময় ছিলাম। আর এই হচ্ছে সূর্য ডোবার পর পোখারা লেকের ভিউ। সন্ধ্যার পর আমরা সেখানে বসে শুধু এই সুন্দর ভিউটা উপভোগ করছিলাম। এরপর রাতে আমরা লেক সাইড থেকে আবার আরেকটা হোটেল থেকে এই থাকালি নেই। এটা ছিল মাটন থাকালি, আর এটাও আমাদের কাছে অনেক ভালো লাগে। এরপর আমরা রুমে যেয়ে শুয়ে পড়ি, কারণ পরদিন সকাল সকাল উঠে আমাদের আবার রওনা দিয়ে দিতে হবে নাগারকোট যাওয়ার জন্য। আর সকালে উঠে রুমের ব্যালকনি থেকে এই সুন্দর একটা ভিউ পাই। আকাশ মোটামুটি পরিষ্কার থাকায় আমরা দূরে সাদা পর্বতগুলো দেখতে পাচ্ছিলাম, যেগুলো অন্নপূর্ণা রেঞ্জের পর্বত ছিল। এরপর আমরা আমাদের ব্রেকফাস্ট পার্সেল করে রওনা দিয়ে দিই নাগারকোট যাওয়ার জন্য। রাস্তায় বের হয়ে আমরা চারপাশের যেদিকে তাকাচ্ছিলাম দূরে সাদা পর্বতগুলো দেখা যাচ্ছিল। একদম শহর থেকেই কিংবা গাড়িতে বসেই এই পর্বতের ভিউগুলো দেখে খুবই সুন্দর লাগছিল। আমাদের আজকে 4র্থ দিনের প্ল্যান ছিল আমরা এখান থেকে কাঠমান্ডু যাব। সেখানে গিয়ে আমাদের গাড়ি চেঞ্জ করে আমরা একটা জিপ নিব, আর সেই জিপে করে রওনা দিয়ে দিব নাগারকোটের জন্য। নাগারকোট কাঠমান্ডু শহর থেকে প্রায় 1.5 ঘন্টা দূরে। সো আগে কাঠমান্ডু পৌঁছে তারপর যেতে হবে নাগারকোট। জিপ নিয়ে যাওয়ার কারণ হচ্ছে আমরা পরদিন নাগারকোট থেকে চলে যাব কালিঞ্চক। কালিঞ্চক নেপালের একটি হিডেন বিউটি, যেটা সচরাচর আপনি কোনো নেপাল ট্যুরের প্যাকেজ কিংবা নেপাল ভিডিওতে পাবেন না। সো এই সব কিছুই থাকবে নেক্সট 2 পর্বে। দেখতে চাইলে আমার চ্যানেলে সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন। আর এই ভিডিওটি এ পর্যন্ত দেখার জন্য অনেক অনেক ধন্যবাদ। ভিডিওটি যদি হেল্পফুল মনে হয় তাহলে লাইক দিতে ভুলবেন না।
কিছু জানার থাকলে অবশ্যই নিচে কমেন্ট বক্সে কমেন্ট করবেন। আপনাদের কমেন্ট আর সাবস্ক্রাইব থেকে যে অনুপ্রেরণা পাওয়া যায় তা আসলে আর অন্য কোনো কিছু থেকেই পাওয়া যায় না। আজ এ পর্যন্তই। আমি আসিফ হিমেল, দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।